আজ আমরা দেখবো যে কিভাবে স্টোর ম্যানেজ করতে যে কি কি প্রসেস মেনটেন করতে হয়। আমরা গত ক্লাসে দেখছি যে কতগুলো একটা স্টোর থাকে একটা অর্গানাইজেশন, একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। তো ঠিক এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির স্টোর গুলো বুঝলে আমরা স্পিনিং বলেন বা আমরা অন্য যে কোনো প্রোডাকশন ফার্মার যে কোনো গার্মেন্টস বলেন সব জায়গার স্টোর এর মধ্যে কভার করবো, এই জন্য আমি টেক্সটাইল স্টোরটা দেখাতে চাচ্ছি। তো আমরা সেখানে গত ক্লাসে দেখছি যে আমাদের সেন্ট্রাল স্টোর থাকে, তার এগেনস্টে অনেকগুলো ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল স্টোর থাকে, তার এগেনস্টে আবার অনেকগুলো সাব স্টোর থাকে, এর সাথে আপনার ওয়েস্টেজ স্টোর থাকে, নানাবিধ স্টোর থাকে। তো এই স্টোর গুলোতে যখন মাল কিভাবে মালের ডিমান্ড ক্রিয়েট হয় এবং সেটা কিভাবে মাল মানে যে কোনো পণ্য ক্রয় করার পরে স্টোরে আসে সেটা আমরা দেখবো। তো আমরা আজকে জাস্ট ফর প্রসেসটা দেখবো যে কিভাবে আপনার একটা স্টোরের কিভাবে তার ডকুমেন্টেশন করে বা রেকর্ড কিপিং করে, কি কি ডকুমেন্টস এর উপর ভিত্তি করে। তো আমরা আগেই শিখছি ইনভেন্টরি প্ল্যানিং, যখন শিখছি তখন শিখছি যে কিছু পণ্য যেগুলো রেগুলার ব্যবহার হয় এবং রেগুলার ডিমান্ড থাকে তাদের ইনভেন্টরি প্ল্যানিং ডিপার্টমেন্ট কি করে, তাদের একটা বাফার বা সেফটি স্টক লেভেল নির্ধারণ করে দেয় যে এতটুকু পর্যন্ত লেভেল থাকে। তো ওই লেভেল যখনই আমার ঘাটতি পড়ে যায় বা যে স্টেজে যে ক্রয় করার জন্য প্ল্যান দেওয়া থাকে তখন এই ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি সেটা ডিমান্ড ক্রিয়েট করে। আরেকটা আছে রেগুলার স্টক, যেগুলো স্টক ইমার্জেন্সিতে হয়তো ক্রয় করা লাগে বা রেগুলারই ক্রয় করা লাগে, বিভিন্ন লোকাল থেকে আনা লাগে, ইম্পোর্ট থেকে আনা লাগে, সেগুলো কি করে ইউজার ডিপার্টমেন্টটা করে। তো কিভাবে করে, তো আমরা প্রথমে দেখছি কি বাফার স্টক যেটা আছে সেই স্টেটমেন্টটা আমরা প্রথম পাবো আর রেগুলার স্টকের স্টেটমেন্ট পাবো। তো এই দুটো স্টোর ম্যানেজমেন্ট বা স্টোরের যে স্টোর যে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের যে ডিপার্টমেন্ট আছে বা স্টোর ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট কি করে, প্রথম বাফার স্টকের লেভেল শেষ হয়ে গেলে সাথে সাথে কি করে তারা একটা এমপিআর প্রিপেয়ার করে। এমপিআরটা হচ্ছে ম্যাটেরিয়াল পারচেজ রিকুইজিশন বা ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট রিকুইজিশন, যে কোনো একটা বলা যেতে পারে এমপিআর। তো এমপিআর প্রিপেয়ার করে বাই স্টোর বা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো বাফার স্টকের জন্য কি এটা স্টোর বা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এটা প্রস্তুত করে। আবার এই এমপিআর যখন আবার রেগুলার স্টক হয় তখন সেটা আবার কি করে, এমপিআর প্রিপেয়ার বাই ইউজার ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট ব্যবহার করে, বেসিক্যালি যে প্রোডাকশন ইউনিট ব্যবহার করে তারা এটা যার উপরে দায়িত্ব থাকে সেটা এমপিআরটা রেডি করে স্টোর ম্যানেজমেন্টের কাছে বা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের কাছে দিয়ে দেয়। তো আমরা এই এমপিআর কিভাবে এমপিআরটা কিভাবে রেডি করে পরের ক্লাসে আমরা সবগুলো ফর্ম দেখাবো এবং সবগুলো ফর্ম ফিল আপ কিভাবে করে সেটা আমরা একটা একটা প্রোডাক্টের উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। আজকে শুধু প্রসেসটা আমরা দেখতে চাচ্ছি। তো এটা রেডি করার পরে তারা কি করে, এমপিআর সেন্ড টু প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। এই ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কি করে, এটা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে দিয়ে দেয় এটা পারচেজ করার জন্য। তো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট এই এমপিআর পাওয়ার পরে সে তার নিজের সমস্ত প্রক্রিয়া মেনটেন করে দিয়ে সে কি করে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট প্রকিউর দ্য গুড, এইটা পণ্যটা সে করে সেটা ইম্পোর্ট করুক আর লোকাল করুক, সে কি করে এটা করার করার পর আমরা কি দেখি, এই মালটা চলে আসার পরে কি হয়, স্টোর রিসিভ দা গুড। এই মাল করার মাঝখান দিয়ে স্টোরের আর কোনো কাজ থাকে না। যখন মাল স্টোরের গেটে চলে আসে তখন স্টোর রিসিভ দা গুডস এন্ড প্রিপেয়ার এমআরআইআর। যখন স্টোরের কাছে আসে তখন স্টোর এটা এমআরআইআর ফর্মের মাধ্যমে রিসিভ করে, ম্যাটেরিয়াল রিসিভ এন্ড ইন্সপেকশন রিপোর্টের মাধ্যমে রিসিভ করে। এটা আমরা দেখাবো, এমআরআইআর ফরম্যাট দেখাবো এবং ফিল আপ প্রক্রিয়া দেখাবো। তো এমআরআইআর না হলে শুধু এমআরআর হতে পারে, ম্যাটেরিয়াল রিসিভ ও রিপোর্ট থাকতে পারে, সেই ফর্মটা ফিল আপ করেও হতে পারে। তো এমআরআইআর এটা যখন করে, এমআরআইআরটা দুই জায়গা থেকে হতে পারে, এটা মেইন স্টোরেও আসতে পারে, সাব স্টোরেও আসতে পারে। যেখানে আসুক সে এমআরআইআর করে সেখানে রিসিভ করবে। রিসিভ করার পরে কি করে, স্টোর প্রিপেয়ারে রিসিভ রেজিস্টার, তারপর সে তার মতো করে একটা সফট কপি বা হার্ড কপি রেজিস্টার বুক, আগে ব্যবহার করতে এখন অনেক জায়গায় ইআরপি সফটওয়্যারও হয়ে গেছে, না হলে এক্সেল শিটে সেটা কি করে একটা স্টেটমেন্ট মেনটেন করে। সেই স্টেটমেন্ট কিভাবে মেনটেন করে সেটাও আমরা দেখাবো। তারপর কি করে, স্টোর ম্যানেজ ডাটা ম্যাপিং বাই বিন কার্ড। এখন স্টোর ম্যানেজমেন্ট কি করে, স্টোরে যে পয়েন্টে মালটা রাখছে সেখানে একটা বিন কার্ড ঝুলে আছে এবং সেই বিন কার্ডের ট্র্যাকিং নাম্বার দিয়ে সে একটা এক্সেল শিটে বা তার সফটওয়্যারে একটা ডাটা ম্যাপিং করে রাখে। যখনই প্রয়োজন হয় মালটা, যাতে করে সে বুঝতে পারে যে এই মালটা আছে এবং কোথায় আছে, কিভাবে আছে,
সেটা যাতে সে ট্রেস করতে পারে সেভাবে একটা ডাটা ম্যাপিং করে রাখে। আমরা ডাটা ম্যাপিংটা দেখাবো। তারপর এটা রাখার পরে তখন কি হয়, ইউজার প্রিপেয়ার এসআরএস ফর ম্যাটেরিয়াল রিসিভ। এখন কি করে, মাল তো সব রেডি আছে, এখন মাল যখন প্রোডাকশনে যখনই প্রয়োজন হয় তখন কি করে, ইউজার যে ব্যবহার করবে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট একটা এসআরএস তৈরি করে। এসআরএস হচ্ছে কি, এসআরএস হচ্ছে আপনার এসআরএস হচ্ছে স্টোর রিকুইজিশন স্লিপ। স্টোর রিকুইজিশন যেটা স্লিপ একটা থাকে, একটা ফর্ম থাকে, ওই ফর্মটার মাধ্যমে সে কি করে, ম্যাটেরিয়াল ইউজার প্রিপেয়ার এসআরএস ফর ম্যাটেরিয়াল রিসিভ, ম্যাটেরিয়াল নেওয়ার জন্য এসআরএস ফর্মটা ফিল আপ করে স্টোরে যায়। ইউজার প্রিপেয়ার এ ডাটা শিট ফর ম্যাটেরিয়াল রিসিভ, এই স্টোর থেকে মালটা আনার পরে আবার কি করে, তার জন্য একটা ডাটা শিট বা একটা সফটওয়্যার যদি থাকে সফটওয়্যারে, না থাকলে কি করে, সে এক্সেল শিট বা তার হার্ড কপি রেজিস্টারে সেটা সে রিসিভ করছে, সেটা একটা লেজার মেনটেন করে। তারপরে এটা রিসিভ করার পর স্টেটমেন্ট তৈরি করার পর কি করে, স্টোর আপডেট রেজিস্টার বুক অ্যাজ পার এসআরএস ডাটা শিট আফটার ডেলিভারি। আবার এইটা যেরকম নেওয়ার পরে করে, আবার স্টোর কি করে, যে মালটা ডেলিভারি দিল যে স্টোরটা, সে আবার একটা ডাটা শিট তৈরি করে এই স্টোর রিকোজিশন স্লিপ অনুযায়ী। করার পরে কি করে, ইউজার প্রিপেয়ার এ স্টোর রিটার্ন মেমো এসআরএম ইফ হি ওয়ান্টেড টু রিটার্ন স্টোর, যে মালটা নিল সেই মালটা যদি আবার রিটার্ন করে দিতে চায়, যে 10 কেজি নিচে 8 কেজি লাগছে, তাহলে 2 কেজি রিটার্ন করে দেবে। আবার অনেক সময় প্রোডাকশন এটা হচ্ছে না, তাহলে মালটা হচ্ছে মূল স্টোরে রিটার্ন করে দেবে, তখন হচ্ছে স্টোর রিটার্ন মেমো ফিল আপ করতে হয়। এসআরএম হচ্ছে কি, স্টোর রিটার্ন মেমো। এই মেমো আমরা দেখাবো কিভাবে ফিল আপ করতে হয়। ইফ হি ওয়ান্টেড টু রিটার্ন দ্য স্টোর, যদি সে ফেরত দিতে চায়, তাহলে এটা ফেরত যদি সে দিতে চায় তখন কি করে, স্টোর রিসিভ দ্য গুড বাই এসআরএম এন্ড আপডেট ইটস রেজিস্টার, তখন স্টোর এটা রিটার্ন করে দিলে স্টোর আবার মালটা করে এবং তার লেজারটা আপডেট করে যে মালটা ডেলিভারি হয়েছিল, আবার মালটা রিটার্ন হয়ে ফিরে আসে। যদি কোনো কোয়ালিটির কারণ বা কোনো সমস্যা থাকে তাহলে সে সেটা নোট নেয় এবং সাথে সাথে সে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টকে সে জানিয়ে দেয় যে এই কারণে মালটা সমস্যার মধ্যে আছে, মালটা চেঞ্জ বা রিটার্ন বা যে কোনো কিছু করতে হবে। আর যদি রেগুলার হয় তাহলে সে তার লেজার আপডেট করে সে আবার তার নির্দিষ্ট জায়গায় মালটা রেখে দেয়। তারপর কি হয়, স্টোর মেনটেন রেজিস্টার ইন অল প্রোডাকশন স্টেপস, স্টোর আবার কি করে, প্রত্যেকটা প্রোডাকশন স্টেপে কি করে, একটা রেজিস্টার মেনটেন করে যে মাল দিছে নিছে। যেরকম মনে করেন যে কি করছে, ইয়ান ডাইং করতে গেলে কয়েকটা স্টেপ আছে, সফট ওয়েন্ডিং করতে হয়, স্কোরিং ব্লেসিং করতে হয়, তারপর ডাইং করতে হয়, তারপর হার্ড ওয়েন্ডিং করতে হয়, তারপর এটা পাঠিয়ে দিতে হয়। তাহলে এটা মাল যখন দিছে প্রত্যেকটা স্টেপে সে একটা রেজিস্টার তার লোক থাকে, সে রেজিস্টার মেনটেন করে। স্টোর প্রিপেয়ার ডেলিভারি চালান হোয়েন দা ফিনিশ গুড ডেলিভারি, এরপরে মাল রেডি হয়ে গেছে, মাল ডেলিভারি হয়ে গেলে মাল ডেলিভারি হবে, তখন কি করে, একটা ডেলিভারি চালান। আমরা এই ডেলিভারি চালান দেখবো কিভাবে ফিল আপ করতে হয়, সেটাও দেখবো। তো ডেলিভারি চালান ফিল আপ করে, ডেলিভারি চালান ফিল আপ করে মালটা ডেলিভারি দিয়ে দেয়। মালটা ডেলিভারি দিলে কি হয়, ফাইনাল স্টোর প্রিপেয়ারে গেট পাস এন্ড রিপোর্ট টু ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, এবং সেই ডেলিভারি চালান অনুযায়ী একটা গেট পাসের একটা ফর্ম থাকে, ওই গেট পাস ফর্মটা সিকিউরিটি ডিপার্টমেন্টের মাধ্যমে গেট পাস করে মালটা বাইরে যেতে হয়। এখানে অনেক সিকিউর পদ্ধতি রাখতে হয়, বিকজ অফ মিলিয়ন ডলারের একটা ফ্যাক্টরি প্রোডাকশন করে মাল, তার 70%, যদি $100 মিলিয়ন এক্সপোর্ট করে বছরে, তার $70 মিলিয়ন ইম্পোর্ট করতে হয়, আর এক্সপোর্ট করতে হয় 100 মিলিয়ন, $30 মিলিয়ন খরচ খরচা থাকে এই সমস্ত লেবার বা যে অপারেশন যে কস্ট আছে সেসব কষ্টের কারণে। তো মাল যে পরিমাণ ঢোকে এই তার মানে মাল যে পরিমাণ বাইরে হয় তার 70% আবার একটা ফ্যাক্টরিতে ইন হয়। এখন আসেন কি, ইনভেন্টরি কাউন্টিং বা ইনভেন্টরি কাউন্টিং এবং ইনভেন্টরি ভ্যালুয়েশন। তাহলে এই যে মাল আমরা এমআরআইআর এর মাধ্যমে ম্যাটেরিয়াল রিসিভ এন্ড ইন্সপেকশনের রিপোর্টের মাধ্যমে মাল রিসিভ করেছিলাম, আর ডেলিভারি চালানো গেট পাসের মাধ্যমে মাল কি করলাম, ফিনিশ গুড ডেলিভারি দিয়ে দিলাম। তাহলে মাঝখানে যে সমস্ত মাসে বা একটা পিরিয়ডিক টাইমে কি হচ্ছে সেটাকে আবার কাউন্ট করতে হয়। এখন এই কাউন্ট এবং সেটার আবার ভ্যালুয়েশন করতে হয়, ডিউ টু অ্যাকাউন্টস ফাইন্যান্সের রিপোর্ট করতে হয়, লাভ লস রিপোর্ট করতে হয়। হ্যাঁ, তারপরে সবকিছুতে সেফটি স্টক বাফার স্টক গুলোকে আপডেট করতে গেলে কি করতে হয়, সব খাতা কলম চেক করে এটাকে কাউন্টিং করতে হয় এবং সেটা ভ্যালুয়েশন করতে হয়। তো আমরা কাউন্টিং কিভাবে দেখি, জেনারেলি উই হ্যাভ প্র্যাকটিস টু টাইপ অফ ইনভেন্টরি কাউন্টিং, আমরা দুই ভাবে নরমালি বাংলাদেশে প্র্যাকটিস করি। তার মধ্যে হচ্ছে পিরিয়ডিক একটা করি আর পারপেচুয়াল একটা করি। পিরিয়ডিক মানে একটা নির্দিষ্ট টাইম পরে গণনা করি, আর পারপেচুয়াল মানে হচ্ছে
যখনই মাল আসে তখনই এটাকে, এবং মাল ডেলিভারি দিলে সাথে সাথে এটাকে আপডেট করে, গণনা করে আপডেট করে রাখতে হয়। এটা হচ্ছে টেম্পোরারি সবসময় গণনার মধ্যে রাখতে হয়, ডে এন্ডে গণনা করতে হয় বা একটা নির্দিষ্ট টাইমে গণনা করতে হয়, সেটা হচ্ছে পারপেচুয়াল। নরমালি আমাদের যে সমস্ত স্টোর থাকে, লোকাল যে প্রোডাক্ট গুলো স্টোরের মাধ্যমে বিক্রি করে, স্টোর গুলো সুপার স্টোর টেস্টোর যেগুলো থাকে সেগুলোর জন্য এই পারপেচুয়াল সিস্টেমটা করে। কিন্তু আমরা আমাদের টেক্সটাইল, গার্মেন্টস বা স্পিনিং যেটা আছে সেটার জন্য আমরা পিরিয়ডিক ভাবে এটা অ্যাকাউন্টিং করি এবং ভ্যালুয়েশন করি। এটাই হচ্ছে বাংলাদেশের প্র্যাকটিস। Periodic কি করে, material management team send a email to inventory counting team like audit, accounts and finance, production and store department। কি করে, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট টিম একটা মেইল করে দেয় যে আমার এটা কাউন্ট করা দরকার, এবং যে কোম্পানিতে যে ফর্মে কমিটি গঠন করা আছে ইনভেন্টরি কাউন্টিং এর জন্য সেই সমস্ত রিলেটেড ডিপার্টমেন্টের কাছে সে ইমেইল করে। নরমালি এটা ইনভেন্টরি ম্যানেজমেন্টে, ইনভেন্টরি ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের রেসপন্সিবল থাকে, অডিট ডিপার্টমেন্টের, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স, প্রোডাকশন এন্ড স্টোর ডিপার্টমেন্টের মানুষজন এখানে থাকে। দ্য এক্সিস্টিং ডিপার্টমেন্ট অ্যাসাইন দেয়ার রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেটিভ উইল কাউন্ট দ্য ইনভেন্টরি অন দ্য declared date, especially first working day of a month as on last day of previous month। কি করে, এই যে ডিপার্টমেন্ট গুলোকে জানালো যে ভাই আমরা ইনভেন্টরি কাউন্টিং করব এটা মাসের প্রথম দিনে, মাসের শেষ দিন, এরকম ধরুন জুলাই মাসের 31শে জুলাই তারিখের ডেটে আমরা 1 অগস্টে এটা গণনা করব। তো 31শে জুলাই তারিখের ডেটে যদি আমাদের ক্লোজিং হবে, কিন্তু আমরা ওই ক্লোজিংটা সাথে সাথে তার পরের দিন আমরা গণনা করে ঠিক করব যে আমাদের যে খাতা কলম, আমরা যে সমস্ত ফর্ম ফিল আপ করেছি, রেজিস্টার মেনটেন করেছি, সেই অনুযায়ী যে মাল রিসিভ করেছি আর যে মাল ডেলিভারি দিয়েছি সেইটা ঠিক আছে কিনা সেটা কাউন্টিং করার জন্য সে একটা ইমেইল করে দেবে এবং টাইম নির্ধারণ করে দেবে। The counting team will collect the ledger statement from store management team and count the physical stock। কি করবে, কাউন্টিং টিম প্রথম যাবে, যাওয়ার পরে সবার 31 তারিখের ডেটে সব লেজার গুলোকে তাদেরকে যে যে অ্যাসাইন করা যে যে ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টে তাদেরকে সেটা প্রোভাইড করবে স্টোর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আফটার কাউন্টিং দে উইল চেক অল ওপেনিং স্টক। যখন সে কাউন্ট করবে, গণনা করবে, ফিজিক্যাল গণনা করার সময় সে কি করবে, ওপেনিং স্টক, রিসিভ স্টেটমেন্ট, ওপেনিং কি ছিল, মানে জুলাই মাসের 31শে যদি গণনা করে তাহলে দেখবে যে 1 জুলাইতে কি ছিল, তারপর সমস্ত মাসে রিসিভ স্টেটমেন্ট কি রিসিভ করছে, ইস্যু স্টেটমেন্ট সমস্ত মাসে সে কি ইস্যু করছে, অলসো ক্লোজিং ব্যালেন্স অফ লেজার, এবং সাথে সাথে তার ব্যালেন্সে কি আছে সেই ক্লোজিংটা দেখবে। আফটার দ্যাট দে উইল কনফার্ম দ্য ক্লোজিং ব্যালেন্স অ্যাজ অফ এন্ড অফ দ্য মান্থ অফ দ্য প্রিভিয়াস। এবং তারপরে সে কি করবে, সে ক্লোজিং ব্যালেন্সটা কনফার্ম করবে যে হ্যাঁ এইটা সঠিক, এটা বেঠিক, সে যেটা ফিজিক্যালি পেয়েছে আছে এবং তার সাথে যে ইস্যু হয়েছে এবং যে মাল রিসিভ হয়েছে সেটা প্লাস মাইনাস করে সে ঠিক করবে যে মাসের শেষে এই স্টক ছিল, সেটা সে কনফার্ম করবে। ইনভেন্টরি ভ্যালুয়েশন। ইনভেন্টরি এখন কি হবে, স্টক হয়ে গেল মাসের শেষে, তাহলে এখন কি হবে, কাউন্ট করা শেষ, তাহলে সেগুলোর ভ্যালু কি আছে সেটা নির্ধারণ করতে হবে। বিকজ অফ স্টোর ইনভেন্টরি ভ্যালুয়েশনের উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পারফরম্যান্স। তো আমরা কি করব, ইনভেন্টরি ভ্যালুয়েশন আমরা দুই ভাবে, নরমালি আমরা অনেক ভাবে করতে পারি, বাংলাদেশে প্র্যাকটিস করি দুই ভাবে, ওয়েটেড এভারেজ কস্ট মেথড, স্পেসিফিক প্রাইস মেথড। একটা হচ্ছে ওয়েটেড এভারেজ, তার মানে কি হচ্ছে, অনেকগুলো জিনিস, ওয়েটেড এভারেজের যে ফর্মুলা আছে অনেকগুলো জিনিস যোগ করে ভাগ করে এটা বাইর করতে হয়। স্পেসিফিক পিরিয়ড মেথড হচ্ছে যেটা নির্দিষ্ট প্রোডাক্টের যে প্রাইস আছে সেই অনুযায়ী সেটা ভ্যালু নির্ধারণ করা। তো এখানে কি আছে, অল গুডস হুইচ ক্যান নট বি কেপ্ট ইন ইন্ডিভিজুয়াল ফর্ম টু বি ভ্যালু বাই ওয়েটেড এভারেজ ভ্যালু by adding LC related cost and landed cost, also holding cost along with the purchase price। all good which cannot be kept in individual form, যে সমস্ত গুডস, যেরকম ধরেন ডাইস, কেমিক্যাল, এগুলো কি করা যায় না, মানে আলাদা আলাদা ফর্মে রাখা যায় না, যার কারণে এগুলো কি করতে হয়, ওয়েটেড এভারেজে যেতে হয় আপনি ভ্যালুয়েশন করতে গেলে। যে মালটা গত মাসে ছিল $10, এই মাসে তো $12 হয়েছে, এখন আপনি দুইটা আলাদা করতে পারতেছেন না, পৃথক করতে পারতেছেন না, যার কারণে এটা ওয়েটেড এভারেজ একটা খুবই চালু একটা মেথড, প্র্যাকটিস একটা মেথড, সেই মেথডে তারা করে। বাই অ্যাডিং এলসি, তার সাথে কি কি যোগ করে, এলসি রিলেটেড কস্ট যদি থাকে বা ক্রয় করার সময় যে ক্যারিং কস্ট যদি থাকে সেগুলো যোগ করে, ল্যান্ডেড কস্ট
ক্যারিং কস্ট বা আমাদের যে পোর্টের কস্ট আছে সেগুলো যোগ করে, অলসো হোল্ডিং কস্ট, এবং সেটা যদি স্টকে পড়ে থাকে দীর্ঘদিন ধরে সেই কস্টটাও যোগ করে এলং উইথ দ্য পারচেস প্রাইসের সাথে করে সেটা ভ্যালু নির্ধারণ করে। 2 নম্বর কি all goods which is possible be kept in individual form to be value by adding LC related cost and landed cost, also holding cost along with the purchase price। আর কি করে, যেগুলো জিনিস আলাদা করে পৃথক করে রাখা যায়, পৃথক রেট নির্ধারণ করা যায়, ধরেন ইয়ার্ন বা কটন এগুলো পৃথক বেল অনুযায়ী বা লট অনুযায়ী রাখা যায়, তো সেখানে কি করে ও যে প্রাইসে ক্রয় করা হয়েছে সেই প্রাইসে এখানে শুধুমাত্র করে শুধু ডলার ভ্যালু বা এক্সচেঞ্জ ভ্যালুটাকে সে আলাদা করে করে এর সাথে কি করে ল্যান্ডেড কস্ট, হোল্ডিং কস্ট বা অন্য এলসি বা যে কোনো ব্যাংকিং যে কস্ট গুলো আছে সেগুলো যোগ করে সেটার ভ্যালুয়েশন করতে হয়। তো এটাই ছিল আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ফর্ম গুলো ফিল আপ করা এবং ফর্ম গুলো আমরা দেখবো। থ্যাংক ইউ এভরিবডি, আল্লাহ হাফেজ।